সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দুবাই এয়ারপোর্টের কাছেই ড্রোন হামলা, দাউ দাউ করে জ্বলছে ট্যাঙ্ক, সব ফ্লাইট বাতিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউএইতে টার্গেট পরমাণু কেন্দ্র, ড্রোন হামলায় জ্বলল আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মস্কোয় ১ বছরের সবচেয়ে বড় হামলা চালাল ইউক্রেন, ঝাঁকে ঝাঁকে ড্রোনের হানায় নিহত ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমেরিকা নয়, রাশিয়ার কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাব দিল ইরান, ট্রাম্প কি মানবেন নতুন শর্ত? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান যুদ্ধে যেভাবে হুমকির মুখে সারা বিশ্বের ইন্টারনেট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের ক্ষতিপূরণ সহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সোমবার ভোরে বিধ্বংসী আগুন দেখা যায় দুবাই বিমানবন্দর চত্বরে। জানা যায় একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়েছে, তার জেরেই দাউ দাউ করে জ্বলে ওঠে সংলগ্ন এলাকা। এর জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় উড়ান পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দপ্তর। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। কোনো হতাহতের খবর না মিললেও ঘটনা ঘিরে চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরের কাছে এই ড্রোন হামলা অসংখ্য যাত্রীদের মনে ভয় তৈরি করেছে। উড়ান ওঠানামা বন্ধ হওয়ায় আটকে পড়েছেন অনেকেই। এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে ট্যাঙ্কার এবং সংলগ্ন এলাকা। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি। দুবাইয়ের অফিসিয়াল মিডিয়া হ্যান্ডেল থেকে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা হয়েছে, জ্বালানির ট্যাঙ্ক জ্বলে গিয়েছে। আগুন নেভানোর কাজ করছে সিভিল ডিফেন্স ফোর্স, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষ ও কর্মীদের সুরক্ষায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। বেশ কিছু ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরিয়ে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে দুবাই পুলিশ বিমানবন্দর সংলগ্ন রাস্তা এবং টানেল বন্ধ করে দিয়েছে। যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়াও দুবাইগামী সমস্ত বিমান বাতিল করে দিয়েছে। কিছুদিন আগেই দুবাইয়ের ডাউনটাউনে বিস্ফোরণের শব্দ শুনতে যাওয়ার পর বিল্ডিংয়ের ওপর কালো ধোঁয়া দেখা যায়, তার ঠিক পিছনেই বুর্জ খালিফা। গত বৃহস্পতিবার দুবাই শহর কর্তৃপক্ষ জানায়, দুবাইয়ে একটি ছোট ড্রোন হামলা ঘটেছে। তারপরে শুক্রবার ফের দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। বিস্ফোরণের তীব্রতায় শহরের বিভিন্ন বিল্ডিং কেঁপে ওঠে। শহরের কেন্দ্রস্থলে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এই ঘটনায় যদিও কেউ আহত হয়নি। পরমাণু চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা। আরব আমিরশাহীর আল ধাফরা এলাকায় বরাকাহ পরমাণু কেন্দ্রের ভিতরে হামলা করেছে ওই ড্রোন। রবিবার আবুধাবি মিডিয়া অফিস সূত্রের খবর পরমাণু কেন্দ্রের ভিতর জেনারেটর জাতীয় কোনো যন্ত্রের উপর আছড়ে পড়ে ড্রোনটি। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেডিওলজিক্যাল বা তেজস্ক্রিয়তার নিরাপদ মাত্রা বিঘ্নিত হয়নি। সংশ্লিষ্ট দপ্তর ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন ফ্যানার থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরমাণু কেন্দ্রে বড়সড় কোনো ক্ষতি হয়নি। যাবতীয় কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার মাঝেই এই ঘটনা ঘটেছে। আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি চলাকালীন একাধিকবার আবুধাবিকে টার্গেট করেছে ইরান। মিসাইল ও ড্রোন হামলা করা হয়েছে। কয়েকদিন আগেও এবার টার্গেট করা হয়েছিল আরব আমিরশাহীকে। আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ না হলেও উত্তেজনা কমেনি। বিশেষ করে হরমুজ সংকটের সমাধান না হওয়ায় গোটা বিশ্বে তেলের যোগান নিয়ে উদ্বেগ রয়েছে। তেল বাণিজ্যে ধাক্কা লাগায় দাম লাফিয়ে বেড়েছে। তার মধ্যেই পশ্চিম এশিয়ার দেশগুলিকে ইরান টার্গেট করছে বলে অভিযোগ। মস্কোয় গত ১ বছরে সবচেয়ে বড় হামলা চালাল ইউক্রেন। ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলায় অন্তত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বেশ কয়েকজন।
গত ১ বছরে রাজধানী শহরে এটাই যে সবচেয়ে বড় হামলা সে কথা স্বীকারও করেছেন মস্কোর মেয়রের দপ্তর। রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে রাতভর ৫৪টি ড্রোন ছোড়া হয় ইউক্রেন থেকে। তার একাংশ আটকাতে সক্ষম হয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সে দেশের সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে ইউক্রেনের হামলায় খিমকি শহরে এক মহিলার মৃত্যু হয়েছে। মিটিসিচিতে মারা গিয়েছেন আরও ২ জন। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি জায়গায় আগুন ধরে যায়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ৩ দিনের সংঘর্ষবিরতি শেষ হয়েছিল গত মঙ্গলবার। তারপর থেকেই একে অপরের উপর আক্রমণ করা শুরু করে ২ দেশ। এই সপ্তাহের গোড়ায় ইউক্রেনের রাজধানী কিভে বড় হামলা চালিয়েছিল রাশিয়া। তাতে নিহত হন অন্তত ২৫ জন। এবার প্রত্যাঘাত করল কিভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সেরেমেটিয়েভো বিমানবন্দরে হামলা হয়েছে, যদিও ওই হামলায় কেউ আহত হননি। অন্যদিকে ইউক্রেনের বায়ুসেনা পাল্টা দাবি করেছে যে কিভ লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ৭টি জায়গায় ড্রোন হামলা চালানো হয়। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার রাশিয়ার কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল হাদাত সোমবার তেহরান থেকে ফাঁস হওয়া একটি নথির উল্লেখ করে জানিয়েছিল পাকিস্তানের মাধ্যমে আমেরিকায় কাছে পাঠানো যুদ্ধবিরতির খসড়ায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার ওই প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার সেই দাবির সত্যতা মেনে নিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সংবাদ মাধ্যম তাস। প্রতিবেদনে বলা হয়েছে ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে প্রস্তুত, তবে শর্ত হল তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার পরিবর্তে রাশিয়ার কাছে হস্তান্তর করতে দিতে হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর হিসাব অনুযায়ী ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজির বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। সাধারণত পরমাণু অস্ত্র তৈরির জন্য ৯০% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের সাহায্যে তেজস্ক্রিয় ডার্টি বম তৈরি করা সম্ভব। আল হাদাথের প্রতিবেদনে বলা হয়েছে ইরান চায় ওমান এবং পাকিস্তান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উদ্ভূত হতে পারে এমন যে কোনো সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এবং আমেরিকার সঙ্গে সম্ভাব্য যে কোনো চুক্তি রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাক। এছাড়া তেহরান তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সমস্যা থেকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সংক্রান্ত বিষয়গুলোকে পৃথক করতে চায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাব কোনো অবস্থাতেই মানবেন না বলে মনে করছেন কূটনীতিক পর্যবেক্ষকদের অনেকেই। হরমুজ প্রণালী বরাবরই ইরানের অন্যতম শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র। এতদিন এই জলপথ দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবর শোনা যেত। তবে চলমান সংঘাতের জেরে এবার বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের সূত্র মতে দেশটির আইন প্রণেতারা গুগল, মেটা এবং মাইক্রোসফটের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের ওপর বার্ষিক ফি ধার্য করার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। এই প্রতিষ্ঠানগুলোর ফাইবার অপটিক কেবল বা সাবমেরিন কেবল হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে গেছে। বিশ্বের প্রায় ৯৯% ইন্টারনেট যোগাযোগই সমুদ্রের তলদেশের কেবলের মাধ্যমে পরিবাহিত হয়। মঙ্গলবার ১৯ মে প্রভাবশালী টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয় হরমুজ প্রণালীটি ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ইউরোপের সংযোগ স্থাপনের পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশ ও মিশরে ইন্টারনেট সরবরাহের একটি গুরুত্বপূর্ণ করিডর। এই কেবলগুলোতে সামান্যতম বিঘ্ন ঘটলে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা মন্থর বা বিচ্ছিন্ন হতে পারে। এর ফলে শুধু যে সামাজিক যোগাযোগ মাধ্যম, স্ট্রিমিং বা অনলাইন গেমিং ব্যাহত হবে তা নয়, বরং সামরিক যোগাযোগ, আর্থিক লেনদেন, ক্লাউড কম্পিউটিং এবং ই-কমার্সের মতো জরুরি ডিজিটাল সেবাও স্থবির হয়ে পড়বে। ইরান সরকার অবশ্য এখন পর্যন্ত কেবলগুলোর জন্য ফি নির্ধারণ বা অনুমতিপত্র বাধ্যতামূলক করার কোনো আনুষ্ঠানিক নীতি বা আইন পাশ করেনি। তবে সমুদ্রের তলদেশের কেবলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এই আকাঙ্ক্ষা মূলত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর দেশটির নিয়ন্ত্রণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ারই একটি অংশ। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী দিয়ে অধিকাংশ বাণিজ্যিক জাহাজ বন্ধ করে দেয় এবং জানায় যুদ্ধ শেষে নিরাপদ ট্রানজিটের জন্য শুল্ক আদায় করা হবে। এরপর গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী জোর করে এই প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করলে ইরান একে যুদ্ধবিরতির লঙ্ঘনের শামিল বলে। ইরানের সংসদীয় বোর্ডের সদস্য হোসেন আলী হাজি দেলিগানি বলেন,
হরমুজ প্রণালী হল আল্লাহর দেওয়া এক নিয়ামত, যা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সরাসরি সামাজিক মাধ্যমে পোস্ট করেন, আমরা ইন্টারনেট কেবলের ওপরও ফি ধার্য করব। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন ইআরজিসি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, এই কেবল থেকে ইরান লাইসেন্স ফি এবং বার্ষিক নবায়ন ফি আদায় করতে পারে এবং বিদেশি কোম্পানিগুলোকে ইরানি আইনের অধীনে কাজ করতে বাধ্য করতে পারে। কেবলগুলোর ক্ষতি হলে বৈশ্বিক অর্থনীতির প্রতিদিন কোটি কোটি ডলার ক্ষতি হবে বলেও তারা মনে করিয়ে দিয়েছে। এই বিষয়ে আল হাবতুর রিসার্চ সেন্টারের সিনিয়র গবেষক মোস্তাফা আহমেদ বলেন, হরমুজ প্রণালী শুধু জ্বালানি পরিবহনের সংকীর্ণ পথ নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল ব্লকিং পয়েন্ট বা সংকীর্ণ পথ। এই অগভীর ও অস্থির সামুদ্রিক করিডোরে একাধিক কেবলের গুচ্ছ থাকায় এটি বৈশ্বিক ইন্টারনেটের প্রধান দুর্বলতায় পরিণত হয়েছে। টেলিগ্রাফি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে 5টি বাণিজ্যিক সাবমেরিন কেবল সিস্টেম চলে গেছে। এর মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ সিস্টেম। এছাড়া ফ্যালকন এবং গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল নামে আরও 2টি সিস্টেম ইরানের জলসীমার মধ্যে দিয়ে গেছে। লোহিত সাগর থেকে ওমান উপসাগর এবং আরব সাগর পর্যন্ত বিস্তৃত এই করিডোরটি ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার মধ্যে সিংহভাগ ডেটা ট্রাফিক বহন করে। তাই এখানে কোনো বিপর্যয় ঘটলে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে কাতার, বাহরাইন এবং কুয়েতের মতো বিকল্প কেবলহীন দেশগুলো তাৎক্ষণিকভাবে অচল হয়ে পড়বে। তবে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের মতো কিছু দেশের বিকল্প স্থলপথ বা লোহিত সাগরের রুট রয়েছে। টাটা কমিউনিকেশনসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জিনিয়াস ওয়াং জানান, অপারেটরেরা সাধারণত এমনভাবে নেটওয়ার্ক তৈরি করেন যাতে সেকেন্ডের মধ্যে বিকল্প রুটে আবারও ডেটা পরিচালনা করা যায়। তবে হাবতুর রিসার্চ সেন্টারের সিনিয়র গবেষক মুস্তাফা আহমেদের মতে, হরমুজ প্রণালীর ডেটার পরিমাণ এত বেশি যে বড় ধরনের ক্ষতি হলে বিকল্প রুটগুলো সেই চাপ সামলাতে পারবে না। ভারতে 24 ঘণ্টার ইন্টারনেট বিভ্রাটের কারণে দেশটির আইটি খাতের প্রায় $920 মিলিয়ন ক্ষতি হতে পারে। সমুদ্রে জাহাজের নোঙরের টানে কেবল কেটে যাওয়ার ঘটনা প্রায় সময়ই ঘটে। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে এগুলো মেরামত করা অত্যন্ত জটিল হতে পারে। বিশ্বে মাত্র 60টির মতো বিশেষায়িত মেরামতকারী জাহাজ রয়েছে, যাদের যুদ্ধক্ষেত্রে কাজ করতে সামরিক পাহারার প্রয়োজন হবে, এবং বিমা কোম্পানিগুলো এই সময় ঝুঁকি নিতে চাইবে না। আইনি বিশেষজ্ঞরা বলছেন, অতীতে স্থাপিত কেবলের উপর ইরানের হঠাৎ করে সুরক্ষা ফি বা শুল্ক আরোপ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যৌক্তিক হবে না। তাছাড়া ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বেশিরভাগ কেবল ওমানের জলসীমা দিয়ে নেওয়া হয়েছে, যেখানে ইরানের কোনো আইনি এখতিয়ার নেই। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আমেরিকার প্রযুক্তি জায়ান্টগুলোর পক্ষে ইরানকে কোনো অর্থ দেওয়া সম্ভব নয়। কিন্তু অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে কেবলগুলোতে নাশকতার ঝুঁকি বাড়বে, যা প্রযুক্তি কোম্পানিগুলোকে এই অঞ্চল থেকে বিনিয়োগ সরিয়ে নিতে বাধ্য করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরান ডুবুরিদের মাধ্যমে কেবল কেটে দিয়ে, পানির নিচের চালকহীন যান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে অথবা মাইন পেতে বা বাণিজ্যিক জাহাজের নোঙর টেনে কেবল ছিঁড়ে ফেলে ক্ষতি করতে পারে। 2024 সালের ফেব্রুয়ারিতে লোহিত সাগরে হুথিদের আক্রমণে কয়েকটি সাবমেরিন কেবল কেটে গিয়েছিল। এর ফলে ইউরোপ এশিয়ার প্রায় 70% ইন্টারনেট ট্রাফিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের এই অবস্থান তেল নির্ভরতা থেকে বের হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড প্রযুক্তির দিকে ধাবিত হতে চাওয়া উপসাগরীয় দেশগুলোর জন্য বড় একটি ধাক্কা হবে। তেহরান সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননের সংঘাতের অবসান, ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ প্রদান। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে। প্রস্তাবটি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রপতি কাজেম গরিবাবাদি। বলেন, তেহরান আরও যেসব দাবি জানিয়েছে তার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ অর্থ মুক্ত করা এবং দেশের উপর যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধের অবসান। এগুলো মূলত ইরানের আগের প্রস্তাবেরই পুনরাবৃত্তি, যেটিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবর্জনা বলে প্রত্যাখ্যান করেন। ট্রাম্প সোমবার বলেন, তেহরান ওয়াশিংটনের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর তিনি ইরানের ওপর পরিকল্পিত নতুন হামলা স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন,
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা এখন তৈরি হয়েছে। বিশ্বের তেল ও অন্যান্য পণ্যের সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী আবারও চালু করার লক্ষ্যে চুক্তিতে পৌঁছানোর চাপের মুখে রয়েছেন ট্রাম্প। এর আগে তিনি বহুবার আশা প্রকাশ করেছিলেন যে সংঘাত নিরসনে একটি সমঝোতা খুব কাছাকাছি। একই সঙ্গে তিনি হুমকিও দিয়েছিলেন যে তেহরান যদি চুক্তিতে না আসে তবে ইরানের ওপর ভয়াবহ হামলা চালানো হবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন, কারণ তাদের বিশ্বাস একটি চুক্তি হবে যা যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের সব দেশ এবং এর বাইরেও সবার জন্য গ্রহণযোগ্য হবে। পরে স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতায় সন্তুষ্ট থাকবে যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। তিনি বলেন, মনে হচ্ছে তারা কোনো সমাধানে পৌঁছতে পারবে। যদি আমরা ওদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ না করেই এটা করতে পারি তাহলে আমি খুবই খুশি হব। পাকিস্তানি এক সূত্র নিশ্চিত করেছে, ইসলামাবাদ তেহরানের প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে। গত মাসে অনুষ্ঠিত একমাত্র শান্তি বৈঠকের আয়োজক ছিল পাকিস্তান এবং সেই সময় থেকেই দেশটি দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। সূত্রটি বলেছে, দুই পক্ষই বারবার নিজেদের অবস্থান বদলাচ্ছে। তিনি যোগ করেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। 1 মাস ধরে স্থবির হয়ে থাকা আলোচনায় কোনো পক্ষই প্রকাশ্যে ছাড় দেওয়ার কথা স্বীকার না করলেও সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন হয়তো কিছু দাবিতে নরম অবস্থানে যাচ্ছে। সূত্রটি জানিয়েছে, বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ সম্পদের 1/4 ছাড় করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। এই অর্থের পরিমাণ কয়েক দশক বিলিয়ন ডলার। তবে ইরান চায় সব সম্পদই মুক্ত করা হোক। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইরানকে সীমিত পরিসরে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে দেওয়ার বিষয়েও ওয়াশিংটন আরও নমনীয়তা দেখিয়েছে বলে সূত্রটি দাবি করেছে। তবে আলোচনায় কোনো বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে কিনা তা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। নতুন এক যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারবেন না। এই প্রস্তাব সিনেটে অগ্রসর হওয়াকে ট্রাম্প প্রশাসনের নির্বাহী ক্ষমতার ওপর বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এটিই প্রথমবার যখন সিনেট এ ধরনের প্রস্তাবের পক্ষে ভোট দিল। তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও প্রস্তাবটি এখনও আইনে পরিণত হয়নি। কার্যকর হতে হলে এটি আরও কয়েকটি আইনগত ও সাংবিধানিক ধাপ অতিক্রম করতে হবে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার আশঙ্কার মধ্যেই কংগ্রেস নিজেদের সাংবিধানিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে।